আল্লাহ যে আছে এটা বোঝার জন্য প্রত্যেকের হাতটা একটু উঁচু করতে হবে। হাত, আমরা এই হাত যে আল্লাহ দিয়েছে, এই হাতের মধ্যেই আল্লাহর নিদর্শন আছে। একটু একটু রাখি, খুব ইন্টারেস্টিং জিনিস যে হাতের মধ্যে নিদর্শন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে? কয়টা? ভেরি নাইস। আরবি যারা জানে, আরবি হাতের প্রত্যেকের হাত, আমি আসার সময় নোবেলের হাতটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই, অটোওয়ালার হাতটা দেখলাম, আরও কয়েকজন বন্ধু বান্ধবের হাতটা দেখলাম, বলতেছে হাত দেখতেছে কেন? আমি বলছি হাত দিয়ে আজকে শুরু হবে। হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে, আরবি দুইটা সংখ্যা। যে কোনো হাত, ডান হোক আর বাম হোক, একটা একদম একটু সাইড করা, একটা একের মতো একটা জিনিস আছে না, একের মতো। দেখি একটু হাতের দিকে দেখি। আচ্ছা, তার পাশে দেখব যে এরকম করে মানে দুই টাই বাঁধলে যেরকম হয় এরকম করে একটা জিনিস আছে। এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা হচ্ছে এক, আর এই যে টাই বাঁধার মতো যেটা এটা হচ্ছে 8। 1 আর 8 মিলে 18 না? 1 আর 8 কত হয়? কত? 18। 18কে উল্টাইলে কত হয়? কত? 81 আর 18 যোগ করলে কত হয়? কত? হ্যাঁ, 99। আল্লাহর নাম কয়টা? কয়টা? আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এবার একটা বিয়োগ করি। 81 থেকে 18 বিয়োগ করলে কত হয়? কঠিন। 81 থেকে 18 বিয়োগ করলে কত? ক্যালকুলেটর মাথায় আসতেছে না? কত? কত? 63। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন কত বছর? কত? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলি না কেন? মানুষের যে হার্ট আছে, আচ্ছা বলেন তো, আমাদের হার্ট শরীরে একটা না দুইটা? হার্ট কয়টা? বিয়ের আংটি কি ডান হাতে পরে না বাম হাতে? হ্যাঁ, যারা বিয়ে হয়নি তারা জানে না, কিন্তু যাদের হয়েছে কোন হাতে পরে বিয়ের আংটি? বাম হাতে। বাম হাতের এইটা ফিঙ্গারে পরে না, এইটা না এইটা, এই যে রিং ফিঙ্গার, যেই জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা, এটা হার্টে গিয়ে মিশে। হার্টে অনেকে মনে করে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে। নো, বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এইটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি, ইসলামে এটা খুব উৎসাহিত করছে তা না। তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি, এবং সেই আংটিটার রাস্তাটা হার্টে গিয়ে মেশে। খুব ইন্টারেস্টিং জিনিস। হার্টকে কেউ যদি ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে, মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায়, তাহলে তার যে স্ট্রাকচারটা হবে, এইটা আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয়ে যায়। বুঝি নাই তো কি বলছি? বুঝতে পারছি? হার্ট যেখান থেকে পাম্প শুরু করে, এই যে হার্ট যে প্রতি মুহূর্তে বিট করতেছে, ধুক 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 করতেছে, এটা কি কাউকে বলতে হচ্ছে? অটোমেটেড করতেছে না? তা যেই জায়গা থেকে এই বিট শুরু হয় সেই জায়গাটা তুমি মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মিলানোর চেষ্টা করি, দেখবো যে আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায়। আজ থেকে প্রায় 100 বছর আগে একটা জেলের মধ্যে বসে একজন বই লিখতেছে। তা উনি যে বইটা লিখতেছে সেটা পরবর্তীতে নোটবুক আকারে আসছে। নোট, এরকম একটা নোটবুক আকারে আসছে। তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে, যে সংস্কৃতি আছে, এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। আজ থেকে 100 বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে। ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছে উনি এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছিল। তখন যাদের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে। কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য, তাদের যে কৃষ্টি সেইখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করব, এটা কিভাবে করব? এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা। তখন ওনাকে কি করলো যে আপনাকে হচ্ছে যে
বিভিন্ন আপনি মানুষজনকে হচ্ছে ফুসলায় ফাসলায় খারাপ করতেছেন, এই জন্য আপনাকে হচ্ছে জেলে পাঠায় দিল। তা তখনকার সময়ও এখনকার সময় আয়না ঘরে যে অবস্থা হয়, তখনকার সময় লোক এত খারাপ ছিল না। দেখা যায় তো জেলের মধ্যেও মোটামুটি মানবিক যে মানুষের প্রতি যে একটা কর্তব্য দায়িত্ব সেটা পালন হইতো। তো ওইখানে উনি লিখতেছে যে কিভাবে এই বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি এটাকে ধ্বংস করে দাসে পরিণত করবে। তো ওইখানে উনি একটা ইন্টারেস্টিং জিনিস লিখছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ সামগ্রিক যে একসাথে থাকা যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো ভাগ হবে। উনি লিখতেছে, দেখেন আপনি ইন্টারেস্টিং কি কারণে। একটা ফ্যামিলি ভেঙে যদি 2টা 3টা 4টা হয়, প্রত্যেক ফ্যামিলিতে আলাদা চুলা হবে, আলাদা ফ্রিজ হবে, আলাদা রাইস কুকার কারি কুকার লাগবে, আলাদা টেলিভিশন লাগবে। তার মানে প্রত্যেকটা আলাদা 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 জিনিস। তখন আলাদা যত জিনিস হবে তত জিনিস বিক্রি হবে, তত আস্তে আস্তে মানুষ কি হবে, ওই জিনিসগুলো কিনতে থাকবে এবং দেখা যাবে যে কোম্পানিগুলোর বিক্রি ক্রমাগত বাড়বে। এবং মানুষ আজ থেকে আপনি চিন্তা করেন 30-40 বছর আগে আমাদের মা বাবারা, আমাদের চাচা চাচিরা কত অল্প ইনকাম করতো, কিন্তু কত সুন্দরভাবে পরিচালিত হতো পরিবারগুলো। এখন যে পরিবারগুলো নষ্ট হয়েছে এইটার পিছনের ইঞ্জিনিয়ারিং আজ থেকে 100 বছর আগেই লেখা হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা, সেটা হচ্ছে আমরা এখন মনে করি কি যে না, ফ্যামিলি যদি আলাদা থাকে তাহলে সবাই নিজের মতো থাকবো। নিজের মতো থাকতে গিয়ে আপনি দেখেন আপনি দাসে পরিণত হয়েছেন। কীরকম? ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজব্যান্ড কাজে গেছে, ওয়াইফও কাজে গেছে, বাচ্চাকে মানুষ করতে দিছে হচ্ছে কাজের যে সহায়তাকারী যে আছে তাদের কাছে। এবং বিজ্ঞানীরা এখন জানে প্রথম 3 বছর বাচ্চা যা দেখে যা শোনে প্রত্যেকটাই তার ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে দামি। একটা বাচ্চা পরিবেশ থেকে শেখে। এখন আপনার বাচ্চাকে যদি আপনি কাজের যে গৃহ সহায়তায় যে আপা বা খালাকে রাখেন, তার কাছে যদি রাখেন, ওই বাচ্চা যা শিখবে, ওই বাচ্চা যদি মায়ের কাছে থাকতো, নিজের বাড়ির দাদির কাছে থাকতো, নানার কাছে থাকতো, তাহলে ওই বাচ্চা কত অসাধারণ হতো। এবং এই জিনিসটা প্রথমে কেউ বুঝতে পারে নাই, না বুঝে মনে করছে আমরা স্মার্ট হব, সবাই কাজে যাব, 100% উন্নতি হবে। ঘন্টা উন্নতি হয়েছে। আপনি প্লাস মাইনাস করে খাতা কলম নিয়ে লেখেন। হাজব্যান্ড চাকরি করে, ভেরি নাইস। ওয়াইফ চাকরি করতে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক্সেই শেষ। এবং দেখেন একটা গোটাল মাফিয়া চক্র কিভাবে কাজ করতেছে, এটা বুঝার জন্য খাতা কলম নিতে হবে। আমি কিন্তু ধরবো কিন্তু দেখেন যে কিভাবে গোটাল সিস্টেমটা ধ্বংস করছে। আপনার ওয়াইফ বাইরে যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করবে। ইসলামে তো হারাম বাইরে যাওয়া, মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি হাজব্যান্ড ছাড়া যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই, বাইরে চেহারা দেখানোর, সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মই ইসলামে নাই। কিন্তু কি করতেছে, বিভিন্ন কসমেটিক্স মাখতেছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে। আপনার মনে হইতে পারে কি এমন হয়েছে, শুনেন। ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয়, লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ, মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওই রকমই থাকবে। মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কীভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে। আপনারা ভেড়াকে চিনেন? ভেড়া, এই যে গরু ছাগলের মতো ভেড়ার যে স্কিন আছে, স্কিন এই যে চামড়া পশমের নিচে, ওইখানে এক রকমের গ্রন্থি আছে। গ্রন্থি কি একটা সহজ করে বলি, ওইখানে এক রকমের ধরেন যে ওই যে ছোটোবেলায় আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না, এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম, এইরকম স্কিনের মধ্যে এক রকমের গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে। সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয়। লিনোলিক, খালি নামটা খেয়াল রাখেন। ওই জিনিসটা কি জানেন, ওইটা হচ্ছে অনেকটা ওয়াটার প্রুফ। তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে, এটার কারণ হচ্ছে ওইখানে ওই যে ভেড়ার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায়, ওই জিনিসটা ওইখানে আছে। তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা আছে। এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান, এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স, এই যে শরীরের রং ফর্সাকারী হ্যান ত্যান, এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে, প্যারাবেন। এবং এই উপাদানগুলো এত ডেঞ্জারাস, দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায়। যে আপনি কি করছেন, হ্যাঁ
যে কসমেটিক্স ব্যবহার করে মেয়েরা আলসা হবে, হ্যাঁ আলসা হবে, কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ইমব্যালেন্স করে ফেলে। এবং তখন কি হয়, আলসা হয়ে গেল মেয়ে, মেয়ে যখন আলসা হয়ে যাবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সমালোচনা শুরু হয়ে গেল। এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি, এখান থেকে শুরু। কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি ধরবে। সত্যি কথা বললাম। আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে, ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না। কেন? কারণ সবাই কাজে ব্যস্ত, পড়ায় ব্যস্ত। যখনই কাজ নাই, পড়াশোনা নাই, কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, দেখবেন এই লোকগুলো সবচাইতে বেশি গাঞ্জাম তৈরি করে। এই যে সোসাইটি সারা দেশে যে ধান্দাবাজি চান্দাবাজি যে শুরু হয়েছে, এইটা ওই যে জেলে যে লোকটা ছিল 100 বছর আগে যে লিখতেছিল সেই বইয়ের মধ্যে আছে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ দেখেন, আপনি এই গোটাল জিনিসটা যখন মিলাবেন অবাক হয়ে যাবেন। আমি তো মাথায় মাথায় মিলাই ফেলছি, আপনারাও মিলাবেন। দেখেন ওই যে নারী যিনি হচ্ছে কসমেটিক্স ব্যবহার করলো, কি করলো, হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেল, কাজে কর্মে মন বসে না, বাসায় অলস বসে থাকে, শয়তানি বদমাশি শুরু হয়ে গেল। তারপরে দেখেন কি হয়, বসে থাকলে কিছু না কিছু তো করাই লাগে। এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে, এই নেশার পিছনে দায়ী হচ্ছে ইঁদুরের সাথে তৈরি হওয়া একটা গবেষণা। ইঁদুর চিনেন? ইঁদুর, এই কথা কন না কেন? আজ থেকে 75 বছর আগে দুইজন বিজ্ঞানী, শোনেন খুব ইম্পর্টেন্ট, এই আজ থেকে 75 বছর আগে দুইজন বিজ্ঞানী একটা ল্যাবরেটরিতে কয়েক শত ইঁদুর নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুরগুলো কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে। তখন করছে কি, ইঁদুরের যে মাথা আছে না, এই যে এখানে মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম কার্ডের মতো, বোঝার জন্য বলছি, সিম কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান, এইরকম একটা সিমের মতো একটা জিনিস, ইলেকট্রোড বলে, সেটা ঢুকাই দিছে। তারপরে করছে কি, ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে। এবং ইন্টারেস্টিং জিনিস, ওরা দেখতেছে যে ইঁদুরগুলো কোন সময় কি কাজ করে। ধরেন যে একটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে, তখন তাদের যে ভালো লাগার অনুভূতিটা ওইখানে রেকর্ড হচ্ছে। ধরেন যে একটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে খেলাধুলা করতেছে, তখন তার একটা রেকর্ড ওইখানে হচ্ছে। ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যাচ্ছে কোন কাজটা ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে। দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটায়, সেই কাজটা তখন তারা আলাদা করছে। করার পরে ওরা করছে, আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করি তো। কীরকম? একটা হচ্ছে যে লিভার মানে কি, আমি সহজ করে বলি, আপনি ওই যে চিনেন তো, কি বলে এটার নাম, আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে হচ্ছে যে ওইটাকে বলে যে ট্রলি টানার জন্য যে লম্বা একটা ব্যবহার করি না, এই যে হ্যান্ড ব্যাগ, এটা বুঝতে পারছেন? আরো সহজ করে যদি বলি, ধরেন যে একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে, সেইটাই ধরেন একটা লিভার। তা ওই লিভারটা করছে কি, কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুরগুলো সবচেয়ে বেশি মজা পায়, সেই জায়গাতে লিভারটা রাখছে। ওই জায়গায় যদি ইঁদুর পা দেয়, ওই জায়গায় যদি টাচ করে, সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে। বোঝার চেষ্টা করেন, খুব ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে। একটা ইঁদুর গিয়ে একবার দিল, বা মজা লাগতেছে, 2 বার, 5 বার, 10 বার। একটা ইঁদুর যে আরেকটা ইঁদুরকে কানে কানে বলে যে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে। তাই নাকি? কয় হ্যাঁ। আরেকজন আসলো, কয় হ্যাঁ হেভি মজা। তারপরে 2 জন যে আরো 10 জনকে ডেকে নিয়ে আসে, কয় এই যে দেখো কত মজা। বিজ্ঞানীরা চিন্তা করলো, দেখি তো কি করে এরা। 100 জায়গায় 500, 1000, 2000 ইঁদুর এক জায়গায় রাখছে। এবং প্রত্যেক জায়গায় এরকম ইলেকট্রোড, মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে, টাচ করলেই মজা পাবে। ভয়ঙ্কর দিক, 24 ঘন্টা গেল, 3 দিন গেল, 7 দিন যাওয়ার পরে যে ইঁদুরগুলো ওই যে ওইখানে টাচ করলে মজা পায়, প্রত্যেক দিন প্রায় 2500 বার করে ওই জায়গায় টাচ করে। এবং এই টাচ করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে, খাওয়া বাদ, খেলাধুলা বাদ, ঘুম বাদ, সব কিছু বাদ। আজ থেকে 75 বছর আগে এই গবেষণাটা হয়েছিল। হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে, কত আর্টিকেল, কত জায়গায় কতজন পড়বে, প্যাকেটবন্দি ছিল। 50 বছর পরে, এটা বলতেছি 75 বছর আগের কথা, 50 বছর পরে একজন লোক চলে আসলো, জাকারবার্গ। সে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর এদেরকে ডাকলো, ডেকে বললো যে দেখেন তো এমন কোনো বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু। বলছে যে ঠিক আছে, আমরা দেখতেছি। ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেয়েছে। বলছে ইঁদুর যে আছে, এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে। তাইলে হ্যাঁ এরকম আছে। বলছে আচ্ছা, ইঁদুরের যে এই টাচ করলে মজা,
এটাকে মানুষের সাথে করে দেওয়া যায় না? কয় এটা করা যাইতে পারে। কয় দেখেন তো, ওরা কাছে আমাদের একটু টাইম দেন, 4 সপ্তাহের মতো টাইম দেন, 1 মাসের মতো টাইম দেন। ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায়, কিভাবে এটা মজা করা যায়। 3 সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পেয়ে গেছি। বলছে কীরকম? বলছে যে ইঁদুরের যেরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে, এইরকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি, যেই বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন, তারপর দেখবেন যে সবাই কীরকম টাচ করা শুরু করে। বলছে কীরকম? বলছে যে প্রথম যেটা করতে হবে, যে যেইটাই দেবে সেইটাতে তার লাইক দেওয়া লাগবে। বলছে লাইক মানে? কয় যে খুব ভালো লাগতেছে। কয় যত লাইক তত মজা, তত সে খালি ওই ক্যাচটার মধ্যেই যাবে। বলছে তাহলে তো এটা করা যায়। লাইক সিস্টেম চালু হইলো। তারপরে বললো যে আচ্ছা কোন জিনিসটা বেশি মজার? বলছে ঝগড়াঝাটি বেশি মজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে এমনভাবে মেকানিজম করো, একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও, যে কোনোভাবে গ্যাঞ্জাম তৈরি করে দাও, ওই গ্যাঞ্জাম থেকে 10 জন 50 জন 100 জন ওইখানেই মারামারি। কয় মারামারি করার জায়গা কই দিবেন? কয় একটা সেকশন বানিয়ে দিব, উপরে জিনিস থাকবে, নিচে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো। বলছে মারামারি করার আরও বুদ্ধি আছে। কি? চাইলে নাম দিয়েও করতে পারে। কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে রাখবো না, ওইটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে, তাও আছে। কয়েছে খুব ভালো। এইরকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে, এইরকম করে না হয় দিলাম। তারপরে কি করা যায়? বলতেছে শুনেন আরেকটা বুদ্ধি আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দেবেন, এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যেই সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে। বলছে কেন? বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কিভাবে করবে, তাহলে কি করা যায়? বলে যে রাতের বেলা রেট কমায় দেন। আজ থেকে বোধহয় 20-25 বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না, ডিজুস না কি নাম, মোবাইলে 25 পয়সা না 50 পয়সার একটা সিস্টেম ছিল। আমরা তখন বোধহয় ইন্টারে পড়তাম, যে একবার ফোন করলে যতক্ষণ মোবাইল কাটবে না কথা কইতে পারবে, একটা কলে একবার। এরকম একটা সিস্টেম অনেকে যারা 20-25 বছর আগে আছে তারা জানবে যে এটা কি কেমন নিয়ম। হ্যাঁ, কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে। মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না, এরকম একবার ফোন দিলেই টাকা কেটে নিবে। ওকে ফাইন। মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল। বলছে ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল কানেই রাখে, চার্জ শেষ হয়ে যায়, তারপর আবার চালু করে। তো সবাই মনে করতেছে কোম্পানি তো খুব ভালো কাজ করতেছে। কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি, কানেক্ট করতেছি। হ্যাঁ ভালো ভালো কাজ করা যায়, কিন্তু খারাপটা কীভাবে হয়েছে সেটা দেখেন। এরপরে কি হইলো, আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল, তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়ায় দাও। দাম বাড়ায় দিল। নেশা যখন হয়ে যাবে, চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো, আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না। এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয়, দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে। কীরকম সেটা বুঝেন। আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ, কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন। আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল, তারপরে মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিল, তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে, তার 1 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম, সময়। তা আমরা সবসময় কী জিনিস চিন্তা করি জানেন? সময়ের কোনো দাম নাই। কথা যে ফ্রি, টাইম তো ভাই ফ্রি। নো, বোঝার চেষ্টা করেন। সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম। এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস, রিল, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন, কোনো লাভ হইল না। শিখলেনটা কি? ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি। কোম্পানিগুলো ওই যে 1925 সালে 100 বছর আগের ঘটনা বলতেছি, ও লিখে গেছে যে কি কি হবে, আর 75 বছর আগে যে গবেষণা ইঁদুরের উপর হয়েছে সেইটাতে আসি। এখন শুনেন, ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা, ঠিক না? বিজ্ঞানীরা তারপরে করলো কি, আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে। মোবাইলকে ভালো কাজে লাগায়, আবার খারাপ কাজেও লাগায়। খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি। আপনি যখন একা থাকবেন শয়তান এসে ধরবে। এই জন্য নামাজ জামাতবদ্ধ পড়তে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে, কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয়, খারাপ কাজগুলো তুলনামূলক কম হয়। এবং দেখবেন যে আল্লাহ কিন্তু জানে যে রাতের বেলা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য দেখবেন ইসলাম মাগরিবের পরের দিনের প্ল্যানিং শুরু করে দিয়েছে। ইসলামে কিন্তু এই যে আজকে মাগরিব হয়ে গেছে না, নতুন দিন শুরু হয়ে গেছে। আজকে যদি চাঁদ উঠতো তাহলে তারাবির নামাজ আমরা আজকে পড়তাম। তারাবির নামাজ পড়তাম মানেটা কি? মানেটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পর।
এবং শেষ হয় মাগরিবে, মাগরিব টু মাগরিব ইসলামী দিন। আর বাংলা যে দিন সেটা শুরু হয় সকাল থেকে তারপরের দিন। আর ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টীয় যে দিন আছে সেইটা অনুযায়ী হচ্ছে 12টার পরে। দেখেন রাত 12টার পর্যন্ত জেগে আছে, 12টা 1 মিনিটে কেক কাটতেছে, অমুক করতেছে। ওই সময় ঘুমানোর কথা, এবং ওই সময় না ঘুমানোর কারণে দেখা গেল সে ওই সময় উঠে একটা প্রোগ্রাম করতেছে, ওই সময় হচ্ছে গল্প গুজব করে আন্দাজে টাইম লস করতেছে। সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সে করতেছে সেটা কি জানেন? তার মাথার মধ্যে আল্লাহ যে একটা ঘড়ি বসাই দিছে, সেই ঘড়িটা সে নিজে নিজে নষ্ট করতেছে। আমরা যে অসাধারণ হইতে পারি না তার বড় কারণ হচ্ছে ঘড়ি নষ্ট। যার ঘড়ি নষ্ট হয়ে গেছে সে অসাধারণ হইতে পারবে না। যার ঘড়ি ঠিক আছে, তার টাইম ঠিক চলবে, সে অসাধারণ হবে। ঘড়ি নষ্ট করার যতগুলো বুদ্ধি আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বুদ্ধি হচ্ছে রাত জাগা। রাতে আপনি যত জাগবেন তত আপনার ঘড়ি নষ্ট হবে, আপনি ধ্বংসের দিকে যাবেন। এখন যে জায়গায় আমি ছিলাম, খেয়াল করেন, ইঁদুরের উপরে যে গবেষণা হইল, গবেষণার অর্ধেক অংশে আমি আসছি। তারপরে কি হইল, বিজ্ঞানীরা দেখলো যাচ্ছে আমরা এখন হচ্ছে ওই লিভার যে আছে, যেই জায়গায় টাচ করলে মজা লাগে, টাচ করলে মজা লাগে, সেই জায়গাটা থেকে তাকে আমি ওই লিভারটায় উঠাই দিব। লিভারটা যখন সরাই ফেললো, ও আল্লাহ, ওই যে আপনার ইঁদুরগুলো খুব সারাদিন খালি ওইখানে যে লিভারে টাচ করতেছিল, তারা দেখা গেল আর খায়ও না, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবও করে না। দেখা যাচ্ছে তারা হচ্ছে যে ফিজিক্যাল যে মুভমেন্ট সেইটাও নাই, ডিপ্রেশনের মধ্যে চলে গেল। আপনার বাচ্চা কাচ্চা অনেকে আছে না, মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড। আপনি যে বড় ভুলটা করেন, একবারে কি করেন, যে মোবাইলটা কেড়ে নিলাম, ঠিক আছে, নিয়ে কি করলেন, যে তুই তোর মতো থাক। ওকে তো একলা ইঁদুরের মতো বানাই ফেললেন, সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তাহলে ভাই বুদ্ধিটা কি? বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি যখন বুঝছেন যে এইরকম, তখন তাকে হচ্ছে যে বড় স্ক্রিন বা বাসায় টেলিভিশন, কম্পিউটার ওপেন স্পেসে রেখে সেইখানে তার সাথে একসাথে থাকেন, একসাথে গল্প করেন, একসাথে খোলামেলা, প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। দেখবেন আস্তে আস্তে নেশাটা কাটবে। একটা জিনিস বলি, মাথায় ঢুকবে প্রত্যেকের, এই যে বর্তমান সময়ে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অত সমস্যা নাই। যত হাই সোসাইটিতে আপনি যাবেন তত বড় সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম। তা এই যে প্রবলেমগুলো যে আসতেছে, এগুলো কিন্তু আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেই দিয়েছে, অশ্লীলতার নিকটবর্তী হইও না। অশ্লীলতার নিকটবর্তী হইও না মানেটা কি? মানে হচ্ছে যেখানে সামান্যতম অশ্লীলতার সুযোগ আছে, কাছাকাছি যাইও না। গেলে শয়তান তোমাকে ওই জালের মধ্যে ঢুকাই ফেলবে। এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। আপনি এই মহাকাশ আছে না, এখানে এমন কিছু, মনে করেন যে নক্ষত্রের মতো, আমি বুঝার জন্য বলতেছি, এমন কিছু শক্তিশালী জিনিস আছে। আচ্ছা, এটা মহাকাশের চেয়ে সহজ এক্সাম্পল দিই। ধরেন যে নদীতে পানি চলতেছে না, অনেকে কয় না পানির পাকের মধ্যে যদি পড়ে যায় একদম টেনে নিবে। নদীর যে স্রোতের মধ্যে যে পাক থাকে, বলে না যে ভাই খুব পানি আছে, পানিতে পাক আছে, সেখানে যা গেলে দেখা যাবে পানির মধ্যে যে ঘূর্ণন চলতেছে সেইখানে একজনকে একদম ডুবাই নিবে। তখন আমরা কি করি, যে ওর কাছাকাছি যাওয়া যাবে না। ঠিক তেমনি করে আপনি যদি সামান্যতম অশ্লীলতার কাছাকাছি যান, ওইটা হচ্ছে একটা শয়তানের পাক, সেইখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে, তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো যে ভাইয়া, তাহলে কেউ যদি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তাহলে তাকে বাঁচানোর জন্য আমাদের বুদ্ধিটা কি হবে? ধরলাম যে না গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, তাহলে তাকে আমি এখান থেকে ব্যাক করব কি করে? ব্যাক করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা বলার আগে, কোরআনে পিঁপড়া নিয়ে একটা সূরা আছে। সূরাটার নাম হচ্ছে সূরা নামল। না বলেন না কেন? নামল। আমি আসবো। এই সূরাটার 27 নম্বর সূরা। কত নাম্বার? কত? 27। আমি চিন্তা করলাম যে আচ্ছা, এত প্রাণী থাকতে আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে কোরআনে বলছে, তার মধ্যে একটা হচ্ছে পিঁপড়া। কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, পিঁপড়াদের আমাদের মানুষের মতো হচ্ছে, তাদের হচ্ছে যে সোসাইটি আছে, একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয়, একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে, সবাই মিলে সামাজিকভাবে কাউকে বয়কটও করে। কেউ দেখা যাচ্ছে যে একটা বিপদে পড়ছে, তাকে হেল্প করে, খাবার দাবার জমায় রাখে। শুনলে অবাক হবেন, যেই খাবার তারা জমায় রাখে, ধরেন যে ওই খাবারের মধ্যে পানি পড়ছে, ওই খাবারের মধ্যে একটা প্রবলেম হয়েছে, ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায়। পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন, সেটার সব কিছুর অসাধারণত্ব হচ্ছে পিঁপড়া অসাধারণ লিডার তৈরি করে। অসাধারণ কি তৈরি করে বলেন? এই যে একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে, এটার পিছনে কারণ হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, পিঁপড়ার মতো
ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ ভালো ইমানদার লিডার নিয়ে আসা। লিডার যত ভালো হবে একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগায় যাবে। এই যে আমাদের যে গোটা বাংলাদেশ, আপনি শুনলে অবাক হবেন, পাক ভারত যে উপমহাদেশ আছে না, এই উপমহাদেশটা আগে এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী তার চাইতে বহুগুণ ধনী ছিলাম আমরা, বহুগুণ। কত ধনী এটা আপনাকে একটা এক্সাম্পল দিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এখানে আসছিল, তখন সারা পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ ছিল তার 27% ছিল আমাদের পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এখানে 200 বছর পরে ওরা যখন চলে গেল, তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র 4%। কোথায়? 27 থেকে 25, 20, 15, 10, 5, 4%। মানে আপনি বুঝতে পারছেন, আপনার 27 লাখ টাকা ছিল, এখান থেকে আপনার 4 লাখ টাকা, তাহলে অবস্থা আপনার কত খারাপ। এইরকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল কেন? কারণ সব কিছু কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্রিটেনরা যে শাসন করত তারা শোষণ করে নিত। এখন সমস্যা হয়েছে, 47-এ আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম, 71-এ পাইলাম। এখন অনেকে বলতেছে ভাই এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই। ওরে বাবা, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বড় কোম্পানি আছে। আগে তো বাইরের লোক আসিয়া শোষণ করতো, কষ্ট লাগতো। এখন দেখেন এমন শয়তান বাটপাট ঢুকাই দিছে, বাড়ির লোক টাকা নিয়ে যা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন যে সুইস ব্যাংক, বিদেশে যে ব্যাংকগুলো আছে, সেইখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যে নিয়ে গেছে, এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি, দেশের লোকে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেল? যারা বাংলাদেশে রাজনীতিতে আসে। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে, তবে হ্যাঁ নিয়ম আছে। রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা হাফিজি করে খাবেন। নো, আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেল্প করার জন্য। এই জন্য রাজনীতি করবেন, অন্য কিছু না। যে জিনিসটা বলতেছিলাম, আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল, এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই, করছে দেশের লোক। কিভাবে করলো সেটা বুঝেন। বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি, তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে। এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়জনকে পাইছেন? বেশিরভাগে পালাইছে না? কারণ কি, তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, ওদের দরদ বিদেশে, দেশের প্রতি নাই। তাহলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন, একজনকে নেতা নির্বাচন করেন, তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা, ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা, ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা, ওই লোকটা সত্যি কথা বলে কিনা, ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা, ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখিয়ে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে, বাস, আর কিছু না। একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো, আমি খুব খারাপ, কিছু যায় আসে না। তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টিটি কার্ড। তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে। একটা লোক হচ্ছে তার আশেপাশে যে 5টা সবচেয়ে কাতিরের লোক থাকে তাদের সমান। অনেকেই কয় না যে উনি ভালো, আশেপাশের লোক খারাপ। নো, মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই রকম হবে, তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই। তার মানে বারবার বলছি, বারবার এই কথাটা মাথায় রাখতে হবে। যখনই ভোট দেন যে কোনো, এটা শুধু এটা বলি, শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না, ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন, কাকে করবেন জানেন? যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন, তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জায়গায় আমি ছিলাম ভালো করে খেয়াল করেন। এইখানে যারা আমরা আছি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক। তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম, যে গবেষণায় দেখা যাচ্ছে যে ইঁদুরগুলো যেখানে টাচ করতেছে ওই রকম আমরাও মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি। এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি। আচ্ছা, এইখানে আপনারা যারা আছেন, এই যে প্রত্যেকেই, আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস? সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি, কত? 18। আরেকটাতে যোগ করলে কত? কত? 99। আল্লাহর 99টা নাম। বিয়োগ করলে কত হয়? কত? 63। আচ্ছা,